সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রিভিউ ইনসাইডার পিডি থেকে। আমি এনজামান চৌধুরী এবং আমার সাথে আছেন অ্যাডভোকেট তানভীর সাহেব। আজকে আমরা আলোচনা করব একটা অনেক সুন্দর এবং চমৎকার এবং ভেরি ইম্পর্টেন্ট মানুষের লাইফের জন্য, যেটা কিনা লাইফ ইন্স্যুরেন্স। এবং এইটা বাহিরের দেশে প্রত্যেকটা জায়গায় ম্যান্ডেটরি একটা জিনিস, যেটা কিনা আমাদের বাংলাদেশে আমরা এটাকে খুব কম গুরুত্ব দেই। এই ব্যাপারটা নিয়ে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, প্রায় 7-8 বছর ধরে কাজ করতেছেন, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সাব্বির ভাই আমাদের সাথে আছে। উনি আমাদেরকে জানাবেন কেন এই লাইফ ইন্স্যুরেন্সটা আমাদের লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এইটাতে একটা মানুষ কি কি ধরনের ফ্যাসিলিটি খুঁজতে পেতে পারেন, এবং কোন ধরনের কোম্পানির সাথে, যেহেতু বাংলাদেশে এটা একটা কনফিউজিং সার্ভিস, কিভাবে আমরা বেস্ট কোম্পানিটা চুজ করতে পারি, এটার কিছু প্যারামিটার নিয়ে আমরা সাব্বির ভাইয়ের শরণাপন্ন হচ্ছি। সাব্বির ভাই আমাদেরকে এই পুরো জিনিসটা জানাবেন তার অভিজ্ঞতা থেকে, কেন এটা ইম্পর্টেন্ট এবং আমরা কিভাবে সঠিক জায়গা থেকে একটা সঠিক পরামর্শের মাধ্যমে আমরা ইন্স্যুরেন্সটা নিতে পারি। তো সাব্বির ভাই, আপনি একটু জানাবেন আপনি কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, এটার মাধ্যমে আমাদের অডিয়েন্সরা যাতে একটা ভালো বোনাস আপনার কাছে পরামর্শ যাতে পেতে পারে। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আমাদের দর্শকদেরকেও এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। কারণ এইসব অনুষ্ঠানের মাধ্যমে আসলে দর্শকরা কিছু ভালো পরামর্শের মাধ্যমে তাদের লাইফে অনেক পরিবর্তন আনতে পারে। আপনি যে বিষয়টা আমার কাছে জানতে চেয়েছেন, লাইফ ইন্স্যুরেন্স, যেটাকে আমরা বলি জীবন বীমা। লাইফ ইন্স্যুরেন্স প্রত্যেকটা মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট। এটা যেমন একটা ব্যক্তি, তেমন একটা সামাজিক এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও এর গুরুত্ব অনেক বেশি। আপনি উন্নত বিশ্বের যদি তাকান, তাহলে সেক্ষেত্রে আপনার তার পরিবর্তনের যদি অনেকগুলো ধাপ আছে। একটা রাষ্ট্র বা একটা দেশের পরিবর্তনের জন্য অনেকগুলো ধাপের মধ্যে ইম্পর্টেন্ট কিছুর মধ্যে অন্যতম একটা কারণ কিন্তু একটা স্বাস্থ্য খাত, চিকিৎসা খাত। কারণ একজন মানুষের চাহিদার মধ্যে কিন্তু এটা পড়ে যায়। চিকিৎসা, সে বেঁচে থাকবে, সে সুস্থ থাকবে, কিন্তু একটা মানুষ সারা জীবন সুস্থ থাকে না। জীবনের পরিক্রমায় একটা সময় তাকে চলে যেতে হয়, কিন্তু এটার মাধ্যমটা হচ্ছে একটা সে অসুস্থতা হতে পারে, সেটা অ্যাক্সিডেন্টাল কোনো একটা কেস হতে পারে। এগুলো আসলে বিধাতা দেওয়া। একটা মানুষ চাইলে যে সারা জীবন সুস্থ থাকবে সেটা কোনো অসুবিধা নেই, কারণ একদিন আমাকে চলে যেতেই হবে। এখন ব্যাপারটা হচ্ছে, চলে যাওয়ার ব্যাপারটা টাইম ক্ষণটা আমরা জানি না। কেন জানি না? বিকজ অফ এটা নির্ধারণ করা হচ্ছে সৃষ্টিকর্তা। এই চলে যাওয়ার ব্যাপারটা যদি ম্যাচিউর লেভেলে হয়, সেটার এক ধরনের ঘটনা ঘটে, ইম্যাচিউর বলে আরেক ধরনের ঘটনা ঘটে। যদি সেটা ম্যাচিউর হয়, তাহলে সেক্ষেত্রে ফ্যামিলিকে সেট আপ দিয়ে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারদেরকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার পরে সে চলে গেল। আরেকটা হচ্ছে ইম্যাচিউর ব্যালেন্স, সেটা হচ্ছে আমি আমার ফ্যামিলি, যেহেতু একটা মানুষ সে ফ্যামিলি ওরিয়েন্টেড, রাইট? তো সেখানে দেখা যাচ্ছে সে যদি তার ফ্যামিলিকে একটা লেভেল পর্যন্ত আগাই দিয়ে সে যদি পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে সেই ফ্যামিলি কিন্তু তেমন একটা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চান্স থাকে না। তো যার কারণে ইম্যাচিউরলি যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে বিমার কিন্তু তখন চলে আসে। নর্মালি আমরা বাস্তব জীবনে আমরা সবসময় একটু এসব ব্যাপারে উদাসীন থাকি, বিশেষ করে আমাদের দেশের কথা বলে থাকি। এই উদাসীনতা হচ্ছে আমাদের একমাত্র কারণ। নর্মালি আমাদের যে আইন বা প্রচলিত নিয়ম কানুন সবই ঠিক আছে, এই উদাসীনতাকে আমরা যদি একটু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা সচেতন করতে পারি, তাহলে আমার মনে হয় অদূর ভবিষ্যতে এটার একটা ভালো ফলাফল আসবে। সাব্বির ভাই আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভাই আমাকে একটু স্পেসিফিক ভাবে বলেন যে বীমা আসলে কোন বয়সে করা উচিত একটা মানুষের? অ্যাকচুয়ালি বীমার ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা দেশের একটা রুলস আছে। ওই রুলস অনুযায়ী আমাদের দেশের জন্য যেটা হচ্ছে, আমাদের 18 থেকে শুরু হয়। একটা মানুষ ইন্স্যুরেন্সটা মেক করতে পারবে 18 বছরের পর থেকে। এখানে 18 বছর কেন, সে তার আগে না কেন? অ্যাকচুয়ালি আমাদের দেশে তো ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক না, এটা ডিপেন্ড করে একটা মানুষের তার ইনকাম লেভেলের উপর। জন্মে একটা মানুষ 18 বছর পর থেকে যে কোনো ভাবে সে একটা টিউশনি করে হোক, কোন একটা ফ্রিল্যান্সিং ওয়ার্ক বা সবকিছু মিলিয়ে সে ইনকাম লেভেলে মোটামুটি 18-20 পর থেকেই যায়। তার কারণে 18 বছরের পর থেকে, এছাড়াও আছে এনআইডি কার্ডের একটা ব্যাপার থেকে, জন্ম নিবন্ধনের একটা ব্যাপার থেকে। তো 18 বছরের পর থেকে আসলে মূলত একটা ইন্স্যুরেন্স সার্ভিসটা আমরা শুরু করি। সেক্ষেত্রে 18 বছর থেকে আর সর্বোচ্চ যেটা হচ্ছে আমরা 60 বছর বয়স পর্যন্ত আমরা নিতে পারি। তাহলে আমরা যেটা বুঝতেছি, জীবন বীমা মানে মৃত্যু ঝুঁকি না,
জীবন বীমা মানে হচ্ছে যিনি একজন উপার্জনক্ষম ব্যক্তি, যার উপর পরিবারের অন্যান্যরা ডিপেন্ডেন্ট, তাদের ভবিষ্যৎ নিরাপত্তায় হচ্ছে একটা জীবন বীমা। Exactly. এখানে আপনার সাথে আমি অ্যাড করতে পারি, আমাদের স্বাভাবিক মানে সাধারণ জনগণের মধ্যে একটা রিউমার বলা যায়, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স বলতেই হচ্ছে আফটার ডেথ ইউ গেট সামথিং, মানে আপনি মারা গেলেন আমিও তাই জানি। একদম একদম হ্যাঁ, একদম এটা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের ব্যাপারটা হচ্ছে টোটাল আমার ট্রিটমেন্ট সার্ভিস। আচ্ছা। একটা এজেন্ট বলে সে তার লাইফে যে কোনো একটা প্রবলেম হতে পারে, সে অসুস্থ হচ্ছে, হতে পারে ইনজুরি হতে পারে, ডিসএবিলিটি হতে পারে, হসপিটালাইজ হতে পারে, সেখান থেকে তার হসপিটালে বেড বিল পাওয়ার তো সুযোগ আছে। তো ওভারঅল সবকিছু মিলে কিন্তু আমাদের এই সেবাটা কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে। আমরা হয়তো বা দেখা যাচ্ছে ওই যে একটা বললাম না ইনডিফারেন্ট, আমরা এই সিস্টেমটা সম্পর্কে অনেকটাই উদাসীন, এই কারণে আমরা সার্চ করি না। যেমন আমরা অন্যান্য সেক্টর গুলোতে আমরা সার্চ করি, খুঁজে দেখি আসলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, আসলে কি আছে এর মধ্যে। এই ডিপলি এখানে যে ইন করাটা, এটারও হচ্ছে আমাদের কিছু অভাব আছে। আরেকটা জিনিস সাবির ভাই, যেটা আপনি বললেন যে 18 বছরের পরে, তো ধরুন এটার কোনো বয়স সীমা আছে কিনা? সে দেখা গেল 70 বছর বয়সী একজন বৃদ্ধা বা একজন উইমেন যদি আপনার করতে চায়, যে যেনার বয়স অনেক জটিল, ধরেন কথার কথা আমি যদি ধরে নেই যে উনি বেশ স্বাস্থ্য ঝুঁকিতে যাচ্ছেন, উনারাও কি চাইলে করতে পারবে? বাংলাদেশের যে কোম্পানিগুলি আছে বা ডিসেবল কেউ, উনারা করতে পারবেন কিনা? বা কোনো স্পেসিফিক আপনাদের ক্যাটাগরি আছে কিনা? যে আর্নিং এরকম হইতে হবে, এইভাবে প্রিমিয়াম দিতে হবে, বা এই যে যে জটিলতাগুলি, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতে। ব্যাপারটা আসলে খুব একটা জটিল না, ব্যাপারটা বলছে জাস্ট সার্চ করা, একটু চিন্তা করা, সলিউশনটা খুঁজে বের করা। যেমনটা আপনি বললেন যে একটা 70 বছর বয়সী, অ্যাকচুয়ালি কি বাংলাদেশে রিটায়ারমেন্টে যা যায় প্রথম 56 কি 57 বছর পর থেকে, যখন রিটায়ারমেন্টে চলে যায় তখন তার ইন্স্যুরেন্সের ব্যাপারটা একটু তখন আসে না। আসলে যে যতটা জব রত অবস্থায় উনি থাকেন তখন উনি ইন্স্যুরেন্সটা মেক করবেন, যেমন ওনাকে এই কাভারেজটা আমরা আপ টু তার 85 ইয়ার্স পর্যন্ত তাকে কাভার আপ করতে পারি। তাকে শুরু করতে হবে তার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আফটার 60 আমরা আপনাকে পলিসি আনা যাচ্ছে, রাইট, এটাই হলো সে ব্যাপার। আর এখানে কি ধরুন যারা আপনার পলিসি করতে যাবে, তো তাদের কি কোনো ইনকাম সীমা আছে, যে তার এরকম ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, যেরকম ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হয়, তো এরকম কোনো কিছু ক্রাইটেরিয়া আছে কিনা যে সে এরকম পরিমাণ আর্নিং থাকতে হবে, রিটার্ন এরকম থাকতে হবে, বা ব্যাংক ব্যালেন্স এরকম থাকতে হবে, ট্রানজাকশন এমন থাকতে হবে, এই ধরনের কোনো এখানে কমপ্লেক্সিটি আছে কিনা? জেমসের সাথে আমি আরেকটু অ্যাড করি, প্লিজ। প্রাথমিক প্রিমিয়ামটা আসলে কত দিতে হয়? আচ্ছা সুন্দর, আমি প্রথমে জেমস ভাইয়ের উত্তরটাই দিচ্ছি। যে অনেকে চিন্তা করতে পারে ইন্স্যুরেন্স মানে হচ্ছে আমাকে অনেকগুলো টাকা দিতে হবে, আমাকে অনেক টাকার মালিক হতে হবে, আমাকে খুবই একটা স্টেডি ইনকাম থাকতে হবে। আর নট নেসেসারি। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স জিনিসটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার মুখ মানসিকতার উপর ডিপেন্ড করবে। আসলে আপনার লাইফে ইন্স্যুরেন্স কাভারেজটা মানে আপনার রিস্ক আছে কিনা, বা এই রিস্কটাকে আপনি ফিল করেন, এটাকে রিকভারি করার জন্য আপনার প্রচেষ্টা আছে কিনা, বা এটার জন্য আপনার সেই পূর্ব প্রস্তুতিটা আছে কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার। মানুষ যখন কোনো কিছু চিন্তা করে সে কিন্তু সেটাকে এক্সিকিউট করতে পারে। আগে প্রথমে তাকে চিন্তা করতে হবে, এটাকে বলে কি প্ল্যান। আপনার প্ল্যানটা কি, আপনার লাইফটাকে কোন ভাবে আপনি পরিচালিত করতে চাচ্ছেন, এখানে হচ্ছে মূল ফ্যাক্ট। তা আমাদের মধ্যে সবসময় চিন্তাটা হয় যে আমি এখন জব করছি, পরে যদি আমার জব না থাকবে, এই ধরনের কিছু আনএমপ্লয়মেন্ট প্রবলেম আমাদের দেশে আছে। আমরা এটা মানি যে আমাদের দেশটা এখনো পর্যন্ত ওই লেভেলে যায়নি যেখানে একটা জব সিকিউরিটি আছে। তারপরেও যেটা হচ্ছে যে মানুষ চাইলে তার কর্মের ক্ষেত্রে অনেক ভার্সেটাইল লেভেল নিয়ে আসতে পারে। আমরা এমনও অনেক মানুষকে আমি পেয়েছি আমার লাইফে, সেই ইন্স্যুরেন্স করেছে, করার পরে আমি এগুলো যদি খুব কাছে কোথাও দেখাতে চাই, সেটা হচ্ছে করোনাকালীন সময় আমার বেশ কিছু ক্লায়েন্ট ছিল। তো ওই ক্লায়েন্ট গুলো দেখা যাচ্ছে যে অনেকেই 50% বা 70% স্যালারি ড্র করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্মরণ আছে কিনা জানি না, এরকম কিন্তু হ্যাঁ এরকম হয়েছিল আমাদের কোম্পানি থেকে, আমরা এরকম করেছিল। তো ওই ছেলেটা হচ্ছে ওখানকার একটা ডিপার্টমেন্টের হচ্ছে পিওন স্টাফ। তো সে আমার কাছ থেকে খুব চেয়ে নিয়েছে পলিসিটা, খুবই কনসাস সিস্টেমটা সম্পর্কে। তার বাচ্চার এডুকেশন প্ল্যান করেছে। তো এডুকেশন প্ল্যানটার ক্ষেত্রে সে সবসময় একটু আমাকে খুব খোঁজ খবর দিত যে স্যার একটু দেখতেন আমার কত টাকা জমা হয়েছে, আমার কিন্তু এইটাই ভবিষ্যৎ। আমার ভালো লাগে। হঠাৎ করে যখন করোনা আসলো তখন আমি অফিস থেকে বেরোচ্ছি, দেখি যে আমি একটা অটো রিক্সা ডাকলাম,
তো অটো রিক্সা উঠলাম, উঠে যাচ্ছি, লোকটা মাস্ক পরা। তো আমি তো চিনতে পারিনি। তো আমার দিকে তাকায় আমাকে একটা সালাম দিয়ে বলতেছে, স্যার একটা চা খাবো আপনাকে নিয়ে। আমি অবাক হলাম, একটা রিক্সাওয়ালা আমাকে নিয়ে চা খাবে। তো মাস্ক খুলে তখন দেখি যে ওই ছেলেটা, যে ছেলেটা ওখানকে স্টাফ ছিল। আচ্ছা আচ্ছা। আপনি চাকরি চলে গেছে? বলছেন না না স্যার, চাকরি যায়নি, চাকরি আছে কিন্তু স্যালারিটা কম পাই, কিন্তু আমার একটা ইন্স্যুরেন্স চালাইতে হবে। তার মানে যে বাড়তি যে ইনকামটা আমি কোথায় পাবো? তাই স্যার আমি অফিস শেষে অটো রিক্সাটা চালাই, ভালো টাকা উঠে স্যার। আমার কিন্তু স্যার কোনো গ্যাপ নাই, আপনি এখনই দেখতে পারেন অনলাইনে। আমি জানি না না, আমি দেখেছি গ্যাপ নেই, এমনকি পলিসিটা খুব দাম চলতেছে। তো স্যার দোয়া করবেন আমি যেন পলিসিটা কন্ট্যাক্ট করতে পারি, কারণ আমি ছাড়া আমার তো ফ্যামিলি আর কেউ নাই। তো কথাটা আসলে আমার মন ছুঁয়ে গেছে। এখান থেকে আমাদের অনেকগুলি শিক্ষা পাওয়ার অনেক কিছু আছে। এবং তাকে আমি জিজ্ঞেস মানে পলিসি করার মুহূর্তে তাকে জিজ্ঞেস করেছিলাম, তো আপনি যে আমার কাছ থেকে চেয়ে পলিসিটা নিয়েছেন, এটা কোনো পজিটিভ কোনো কিছু আপনি দেখেছেন কিনা? বলেছে হ্যাঁ আমি দেখেছি, আমার এক চাচা ইনম্যাচুরলি মারা গেছে, তার ফ্যামিলিতে প্রবলেম হয়েছে। আমার এক চাচাতো ভাইয়ের আমাদের এখানে পলিসি আছে, সেইখান থেকে সুযোগ সুবিধা পেয়েছে, অসুস্থ হয়েছে, রোগের কাভারেজ পেয়েছে। তো যার কারণে আমার মধ্যে সবসময় একটা কাজ করতো, আমি কখনো একটা পলিসি করলে একটা ভালো কোম্পানিতে পলিসি করবো। ডেফিনেটলি আমার দর্শকের কাছেও আমরা এরকম বলতে পারি, দেখা যাচ্ছে যে পলিসি আমাদের দেশে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আপনারা বেছে দেখে শুনে পলিসিগুলো দেখে কোন পলিসিটা আপনাদের জন্য পারফেক্ট হবে, কোন কোম্পানি গুলো আপনাদের কমিটমেন্ট গুলোকে আসলে রক্ষা করতে পারবে, তাদেরকে আপনারা চুজ করবেন। তারপরেও কিছু দুর্বল, কিছু স্ট্রং কোম্পানি আছে, তাই না? তো এইগুলোতে বিচার করে যখন আমি একটা ভালো কোম্পানিতে পলিসিটা করতে পারবো, সেখানে আমার কমিটেড যেসব সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমি টাইম টু টাইম পাবো, এটা আমাদের দেখার বিষয় আছে। বুঝতে পারছি। তো সাবির ভাই, এখানে আপনি একটা বললেন যে যে ভদ্রলোক আপনাদের কাছ থেকে নিয়েছে পলিসিটা, ও প্রত্যেক মাসে একটা সার্টেন অ্যামাউন্ট আপনার ওখানে ডিপোজিট হয়েছে। ধরুন কোনো কারণে মিস হইল, তো এখানে কি কোনো পেনাল্টির ব্যবস্থা আছে, বা তখন সে কভারেজ পাচ্ছে না, বা এটাকে রিকভারি করা, বা নর্মালি বাংলাদেশের সিস্টেম অনুযায়ী এখানে কোনো এক্সট্রা ফাইন আসে কিনা, বা এটা বা সে ক্যান্সেল হয়ে যায় কিনা? উঠাই নিতে চাচ্ছে। হ্যাঁ, উঠায় নিতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে ভুল করে। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে ধরুন ক্রাইসিস যে কোনো টাইমে আসতে পারে। তো সেটার ক্ষেত্রে নর্মালি আমরা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, বা যারা রিপোর্টেড, যারা আসলে কাজ করছে এই সেক্টরে, তাদের পলিসিটা কিরকম? রাইট, সুন্দর একটা কথা বলেছেন। এই জায়গাটাতে আসলে আমাদের একটু কনসাস হতে হবে, বিকজ অফ এই জায়গাটাতেই কিছু না বোঝার কারণে, অনেক ভুল বোঝার কারণে ইন্স্যুরেন্স নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মানুষ ভয় পেয়ে ইন্স্যুরেন্স করতে চায় না। দারুণ একটা কোশ্চেন করেছেন আপনি, ধন্যবাদ। তো আমি এই এই ব্যাপার যদি বলতে চাই, প্রথমে শুরুটা করবো এইভাবে যে প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু ইনসিকিউর, যেমনটা আমরা হেলথ বলি, তেমনি আমাদের কিন্তু জব সিকিউরিটি লেভেলে কিন্তু আমাদের এই লেভেলটা। হ্যাঁ, আমরা একটা বিজনেস করছি, সেখানে আমার একটা লস হতেই পারে, বা আমি একটা জব করছি, আমার জব লেস হয়ে যেতে পারে। তার মানে কি আমার স্বপ্নটা আমি ভেঙে ফেলবো? তার মানে এই যে আমি আমার ফ্যামিলিকে ছেড়ে চলে আসবো, বা আমার সন্তান পড়াশোনা করছে তার পড়াশোনাকে আমরা ডিস্ট্রয় করবো? সেখানে যদি আমরা একটু সিরিয়াস থাকি, কিরকম আমার সন্তান অবশ্যই স্কুলে পড়বে, অবশ্যই শিক্ষিত হবে, তার জন্য কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করে যাই। তার মানে হচ্ছে, আর একটা মজার কথা বলি, সেটা হচ্ছে ওই এই প্রসঙ্গেই বলছি, নর্মালি আমরা দেখি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যখন ইন্স্যুরেন্স গুলো কেন করে, নিজের জন্য এবং ফ্যামিলির জন্য, বিশেষ করে ফ্যামিলির জন্য, বিকজ আমার যদি কিছু হয়ে যায় ফ্যামিলি ভালো থাকবে। তো আমি যেটা দেখেছি যে ওয়াইফের সাথে যদি কথা কাটাকাটি হয়, তখনই আমাদের কাছে একটা কল আসে, বলে যে ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন ভাই, মনটা ভালো না কেন? যে ভাই ওই যে ইন্স্যুরেন্স আছে না, ওরা ভাই ভেঙে ফেলবো। ভাই কোনো কারণ আছে, কোনো সমস্যা না? কোনো কারণ নেই, এমনি ভাই ভেঙে ফেলবো, ভালো লাগে না জীবনটা। তো যখন তার সাথে খুব ইন্টিমেসি হয়, তখন বলি যে ভাই কি হয়েছে? আরে বলেন না, যাদের জন্য এত কষ্ট করে টাকা জমাই সেই তো বুঝে না, বুঝতে পারছে বইয়ের সাথে ঝগড়া হয়েছে। এটা একটা ফানি ম্যাটার। তারপর যেটা হচ্ছে, যেটা আমি ওই লাইনে যেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে তার জব চলে গেছে, কি করবে? অপশন অনেকগুলো আছে। তাকে ছেড়ে চলে যেতে হবে কেন? এটা কারণ আমি এই জব লেস অবস্থাতে অসুস্থ হতে পারি, এই জবলেস অবস্থা আমার মৃত্যু হতে পারে, আমার অ্যাক্সিডেন্টাল ডিসাবিলিটি হতে পারে। তার মানে জবলেস এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না, পার্মানেন্ট কোনো আমার নিয়তি না। জব আমার আরেকটা আসবে, যদি আমি ট্রাই করি আমার একটা বিজনেস আমি দাঁড় করাতে পারি। এই জন্য আমরা কি করি, সেটা হচ্ছে পলিসি থেকে আমরা লোন দিই। পলিসি থেকে অপশন আছে। হ্যাঁ, তো লোন যদি আপনি আমার পলিসি থেকে আপনি লোনটা পান, তাহলে সেক্ষেত্রে সেই টাকাটা দিয়ে তো আপনি একটা বিজনেস দাঁড় করতে পারেন, বা আপনার সাময়িক যে ক্রাইসিসটা আছে এটাকে রিকভারি করতে পারেন। সেজন্য আপনাকে এটা কত পার্সেন্ট? এটা জমা টাকার হচ্ছে 50 থেকে 80% টাকা আপনি লোন করতে পারেন। ধরেন আপনার 1 লক্ষ টাকা জমা আছে, সেখানে 50,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত আপনি লোনটা নিতে পারেন। এবং লোনটা আপনার সিসি লোন, ক্যাশ ক্রেডিট সিস্টেম। সো আপনার যে কটা দিন টাকাটা আপনি ইউজ করবেন, তার এগেইনস্টে সেই টাকাটা আপনি এখান থেকে বিজনেস করেও দিতে পারছেন। বা আমি
প্রত্যেকটা মানুষের দেখবেন জবলেস অবস্থা যেটা হচ্ছে তাকে আমরা কোয়ালিফাইড পিপল দিকে তো সার্চ করি। যারা একদম আনএমপ্লয়েড তাদেরকে তো আসলে ইন্স্যুরেন্স বলতে করি না, বিকজ প্রথমে তার একটা জব সেক্টরে সে স্টিল ইনকাম করে দেন তাদেরকে আমরা ইনভাইট করি। আহ, আপনি এক্ষেত্রে আমাকে বলতে পারেন যে তার একজন মানুষ আমি বিমা করলাম আপনাদের কাছে, তো আমি কি এই বিমার ক্ষতিপূরণ টাকাটা কি আমার নমিনি পাবে না আমার ওয়ারিশ হবে? এখানে একটা ব্যাপার বিষয় যে আসলে বিমানকৃত ব্যক্তি যদি মারা গেলে অবশ্যই নমিনি বা ওয়ারিশের ব্যাপারটা আসবে। যদি সে লাইভ থাকে তার লিভিং বেনিফিট ডেফিনেটলি সেই পাবে। আর সেই ক্ষেত্রে নর্মালি আপনারা জেনে থাকবেন যে আমাদের ইন্স্যুরেন্স অনেক ডেভেলপ হয়েছে, অ্যাপস চালু হয়ে গেছে, অনেকগুলো কোম্পানি কিন্তু অ্যাপস চলছে। তো অ্যাপস গুলো যদি দেখেন, একটা চাইলে একজন পলিসি হোল্ডার যে বিমা করেছে বিমাকৃত ব্যক্তি, উনি হসপিটালে অসুস্থ অবস্থা তার নমিনি চাইলে তার অ্যাপসটাকে সে ইউজ করতে পারছে, সেখান থেকে সে ক্লেম করতে পারছে, ক্লেম সেখান থেকে দ্রুত ক্লেমের টাকা পাওয়ার কিন্তু সুবিধাটা এখানে আছে। তো যারা একটু অনলাইনটা ভালো বোঝে, অফলাইনে করা সম্ভব, আমাদের কাস্টমার কেয়ার লেভেল আছে, কাস্টমার কেয়ারে গিয়েও সে ইনস্ট্যান্ট যোগাযোগ করে তার কাগজপত্রগুলো আপডেট করতে পারছে। বা দেখা যাচ্ছে তার হচ্ছে ডক্টরের সার্টিফিকেট দরকার, রোগের যে নির্ণয়ের যে সার্টিফিকেশন আছে ওটাকে শো করতে হবে, এবং তার হচ্ছে ব্যাংকের যে প্রবলেম গুলো আছে এগুলো তো নর্মাল ব্যাংক মোবাইলে আমাদের থাকে। তার মানে নমিনি চাইলেই ক্ষতিপূরণ টাকা উত্তোলন করতে হবে। 100% নমিনি চাইলে তো পাবেই, সেটা তো একজন বিমাকৃত ব্যক্তি সেটা লাইভ থাকে সে নিজেও পারবে। তো সেই ক্ষেত্রে ফুল ফ্যামিলিকেই আসলে মূলত এই ব্যাপারে কনসাস থাকতে হবে। আপনি মূলত দেখেন ইন্স্যুরেন্স একটা কি, ইন্স্যুরেন্স একটা দাবির বিষয়। আমি আপনার সুখের মুহূর্তে আপনার সাথে সম্পর্ক করেছি, দুঃখের মুহূর্তে আপনি আমার পাশে এসে দাঁড়াবেন। Right. তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের দুপক্ষকেই কিন্তু কমিটমেন্ট রাখতে হবে। এক আমরা যে মানে আছি যারা আছে আপনার কাছে বিমা সেল করেছি, আমাদের সবসময় মাথায় এটা থাকতে হবে যে সে কি চাচ্ছে, ওনার বিপদে আমাকে এগিয়ে আসতে হবে। আর আপনাদের ওই দিক থেকে পেপারস গুলো আপডেট রাখতে হবে যে মানুষের জীবন যে কোনো মতো প্রবলেম হতে পারে। আমি যতদিন এরকম দেখতেছি যে ভাই আপনার একটা ব্যাংকের চেকের পাতা বা স্টেটমেন্ট একটা কপি লাগবে, ভাই এটা তো আমার কাছে নাই। তাহলে সেই ক্ষেত্রে এটা একটু কালেক্ট করে দিতে হবে, যেহেতু এটা আপলোড না করলেও তো আমরা অ্যাডভান্স হতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে উনি আমাকে এটা দিতে যদি 7 দিন সময় লাগে, তাহলে আমি কিভাবে তাকে ওনাকে আর্লি স্টেজে একটা পেমেন্ট দিতে পারি? কারণ সবকিছুরই একটা কিন্তু অথেন্টিক ডকুমেন্টের একটা ব্যাপার থাকে যায়। তো যার কারণে আমি মনে করি যিনি কিনা বিমা করবেন বা তোমার ফ্যামিলি যে নমিনি থাকবেন, ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট বা আদার্স যে পেপারস গুলো, ওনারা সবসময় এটাই চিন্তা করা উচিত যে আমার আগামীকালকে কিছু একটা করতে পারি। তাহলে ক্লেম অফ পলিসি, ক্লেম অফ পলিসি যদি হয় তাহলে কি কি পেপারস দরকার হতে পারে? অ্যাকচুয়ালি এক একটা আমরা তো আসলে ইন্স্যুরেন্স ক্ষেত্রে অনেকগুলো ধরনের প্রবলেম হলো, যেমন হচ্ছে কোনো ক্রিটিক্যাল মতো যেটা আমরা মারাত্মক কিছু অসুস্থতা ধরে নিই, যেমন হচ্ছে স্ট্রোক, ক্যান্সার, হার্ট অ্যাটাক। আমি গত কিছুদিন আগে একটা ঘটনা, আমাদের একজন পরিচিত মানুষ পলিসি করেছিল, সে 10 মাস আগে হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা, হার্ট অ্যাটাক করেছে, তার চিকিৎসার জন্য দ্রুত, আমি তখন মালয়েশিয়া ছিলাম, হ্যাঁ, তো ট্যুরে ছিলাম, তখন আমাকে তার ওয়াইফ ফোন করলো, আমাকে কোনোভাবে হয়তো হোয়াটসঅ্যাপে নক করেছে। তো বললো যে ভাইয়া ও তো অসুস্থ, সে হসপিটালে ভর্তি। কোন হসপিটালে? পপুলারে আছে। তারপর কি বলবো, রিং পড়াতে হবে, দ্রুত পড়াই ফেলবো, তো কিছু কি পাবে? তো যথারীতি আমি অনলাইনে সার্চ করে দেখলাম যে ওর ওখানে কিছু পাওয়া যাচ্ছে। তো এমনটা তাকে ওভাবে আমি বলিনি তখন, যেহেতু একটা রোগ আইডেন্টি তার মুখে শুনেছি রোগটা, কিন্তু আসলে রোগটাকে আসলে শিওর সেটা কিনা সেটা হ্যাঁ, কাগজ থেকে বলতে হবে। তো যার কারণে আমি তাকে আশ্বস্ত করলাম যে আপনি ক্যারি অন, আপনি দ্রুত রোগী বাঁচান, আমি আছি। তো দেশে ফেরার সাথে সাথে আমি সেটা কাগজপত্র নিয়ে ক্লিয়ার করলাম। তো সেক্ষেত্রে 7 দিন পর, 7 দিন লাগেনি অবশ্য, 5 days তার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। মজার ব্যাপার ছিল, তারা আশা করেছিল যে খরচটা হয়েছে সে খরচটা তাকে দেওয়া হবে, কিন্তু এই ক্ষেত্রে অনেক মানে আপনার একটু বিস্মিত হবে নাকি যে তার খরচ হয়েছে কিনলাম 65, বাট সে পেয়েছে 10 লক্ষ টাকা। হ্যাঁ, এবং 10 লক্ষ টাকা পাওয়ার পরে সেই মেসেজটা মানে সত্যি মেসেজে যে আসলে রিয়েল মেসেজ সেটা বিশ্বাস করতে পারছে না। আমাকে ফোন করে বলছে যে ভাই আমি 10 লক্ষ টাকা পেয়েছি, আমার কি এই টাকাটা কি আসলে আমার অ্যাকাউন্টেই ঢুকবে? আসলে সত্যি করে প্রথমে যে মেসেজটা আছে সেটা হচ্ছে তার পেমেন্ট কনফার্মেশন আর কি, যে আপনার পেমেন্টটা প্রসেসিং হচ্ছে। তা 2 দিন পরে অ্যাকাউন্টে এডিট করে, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে একটা অথরাইজ হয়ে আসে। তো যথারীতি আমি বললাম যে হ্যাঁ আপনার রিয়েলি 10 লাখ টাকাই পাবে। খুব খুশি হলো, এমনকি আমার মনে হয় সে আমার জন্য দূরে গিয়ে নফল নামাজ পড়ে দোয়া করছে। এমন একটা অভাব মুহূর্তে তার এতগুলো টাকা খরচ হয়ে গেল। তো
সে আমাকে এটাও বললো যে আমি কি আর কিছু পাবো না পলিসি থেকে, এটাই কি আমার শেষ, মানে কি ক্লোজ হয়ে গেল পলিসিটা? তখন তাকে বুঝিয়ে বললাম না, এই পলিসিটা ক্লোজ নাকি, এই পলিসির একটা মাত্র পার্ট ছিল যে সিসি কাভারেজ, যেটা ক্রিটিক্যাল কেয়ার বলে, ওটা 25 ডিজিজের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ ছিল, তারই একটা পার্ট আপনি পেয়েছেন। আদার্স যে ইন্ডিভিজুয়াল ইনজুরি কেস, ডিসাবিলিটি কেস, ডেথ কেস, হসপিটাল বেড কেস বা আপনার বাচ্চার যে স্কলারশিপ অপশন, সবকিছু এখানে অলরেডি আছে। আপনার যদি নেক্সট আরো কোনো প্রবলেম হয় বা এই রোগের কারণে আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন, যদি সুস্থ আপনি না হতেন তাহলে কি হতো, আপনি ডিজেবল হয়ে যেতেন। তাহলে এটাকে ডিজেবল কেসের জন্য এখানে ওয়েভার প্রিমিয়াম সিস্টেম আছে, যেটাকে বলে পরবর্তী পলিসি গুলোতে টাকা দিতে হবে না আপনাকে, এটাকে বলে ওয়েভার প্রিমিয়াম। তখন সে অবাক হলো, তাহলে এই ধরনের কেসে যদি আমি আর ফিরে না আসতাম বা আমি ফিরলাম কিন্তু আমি কাউকে চিনতে পারলাম না বা আমি ব্যাড রেস্টে আছি 6 মাস, তখন তাকে বললাম যে আপনাকে পেমেন্টটাই আর করতে হতো না। অবাক হলো। তাহলে এই পলিসিতে পেমেন্ট করতে হলো না, কিন্তু আপনার বাচ্চা তো পড়াশোনা করে, হ্যাঁ পরে, তাহলে সাবজেক্ট কি পেতাম? প্রতি মাসে আপনি এখান থেকে 14,000 টাকা, 14,000 টাকা করে আপনার বাচ্চা পেত আপ টু 18 ইয়ার্স, আপ টু 18 ইয়ার্স। মানে এই পলিসির পুরো ইয়ারটা পর্যন্ত আপনি এখান থেকে 14,000 টাকা করে পেতেন। আরেকটা জিনিস সাব্বির ভাই, তানভীর যেহেতু অ্যাডভোকেট সাহেব, ওনাকে করে বলছি, সেটা হলো হচ্ছে আমি যতটুকু জানি, যারা ট্যাক্স দেয়, আমাদের তো এখন বাধ্যতামূলক সবাইকে ট্যাক্স দেওয়া, right? তো এই ট্যাক্সের আমার মনে হয় এখানে কিছু রিডিম পাওয়া যায়, মানে এখান থেকে কিছু ছাড় পাওয়া যায়, আমি যতটুকু জানি যে যারা করে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমি যে ট্যাক্সটা দিচ্ছি যদি আমার না ভালো থাকে, হ্যাঁ, ওখান থেকে আমি সরকারের দিক থেকেও আমি বেশ কিছু ফ্যাসিলিটি পাবো আর কি। তো ওইটা কত অ্যামাউন্টের মধ্যে এবং কিভাবে আমি ফ্যাসিলিটিটা পাবো, এটার কোনো হিসাব আছে কিনা, যাতে করে যারা দর্শকরা দেখছেন তারা ইজিলি জিনিসটাকে ক্যালকুলেট করতে পারে। ধন্যবাদ, খুব চমৎকার একটা কোশ্চেন। এই ব্যাপারটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল আমাদের ইন্স্যুরেন্স মেকিং এর ক্ষেত্রে। ব্যাপারটা এরকম যে আসলে প্রত্যেকটা মানুষের দেখেন যে অনেকগুলো গুণ থাকে, বাট এক একজনের এক একটা চয়েস হয়। না না, আপনি অনেক হ্যান্ডসাম দেখেন, আপনার ধরেন একটা পোশাক আপনি পরলেন, এই পোশাকটা আপনার অনেক ভালো মানিয়েছে, তখন আমি বললাম যে এইটার জন্য হলো আজকের ডেট আপনার জন্য স্পেশাল বা আপনাকে আমার ভালো লেগে গেছে। তো দেখা যাচ্ছে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অনেকগুলো অপশন থাকে, অনেকে আমরা দেখি যে আফটার ডেট, মৃত্যু, এগুলো শুনলে ভয় পায়, বলতে গেলে বলে যে ভাই 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 এটা ছাড়া কোন কথা থাকলে বলেন তো ভালো। তো তাদের জন্য আসলে আমরা এভাবে শুরু করি যে আমরা ট্যাক্স রিবেট বেনিফিট দিচ্ছি, এর আমরা একটা মানে সহজ ভাষায় যদি বুঝতে ডিসকাউন্ট। আমরা নর্মালি যারা ট্যাক্স পেয়ার, বছর শেষে আমরা সবাইকে দিতে হচ্ছে, ট্যাক্স দেওয়া খারাপ কিছু না, ট্যাক্স দেওয়াটা ভালো, দেশের স্বার্থে, জনগণের আমরা তো ফ্যাসিলিটি গুলো ভোগ করছি না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, যারা ইন্স্যুরেন্স মেক করে বা ইন্স্যুরেন্স যারা প্রতি মাসে একটা ইনস্টলমেন্ট দেয়, তার বছর শেষে কত টাকা দিচ্ছে তার উপর বেস করে তার সর্বোচ্চ যেটা সেটা 15%। তার মানে যদি আপনি বছরে 2 লক্ষ টাকা পেমেন্ট করেন, তার 15% 30,000 টাকা আপনি প্রতি বছর এই সার্টিফিকেশনের মাধ্যমে প্রায় 30,000 টাকা আপনি রিয়াজ পেতে পারেন, ডিসকাউন্ট পেতে পারেন। এটা প্রতি বছরই আপনি পেমেন্টটা করছেন, প্রতি বছরই আপনি 30,000 টাকা করে এখান থেকে ডিসকাউন্ট পাবেন। তো এই যে 30,000 টাকার যেটা কথা বললেন বা 30% বা 15% এর কথা বললেন, এটা কি যে কোনো অ্যামাউন্টে, যে ধরেন আমি 1 লাখ টাকার প্রিমিয়াম করলাম, এটার জন্য 15%, 1 কোটি টাকার করলাম সেটার জন্য 15%, না এটা কোনো প্যাকেজ সিস্টেম আছে? সুন্দর একটা কথা বলছেন, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন। তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ নর্মালি ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে এখন বর্তমানে সবচেয়ে পপুলার থিংস হচ্ছে ইন্স্যুরেন্স। আদার্স যেগুলো ছিল আগে ছিল এফডিআর ছিল বা আদার্স ব্যাংকিং চ্যানেলে একটা নির্দিষ্ট ইয়ে আছে, আপনারা জানেন যে 10,000 টাকার উপরে কাউন্ট হয় না, মানে 1,20,000 টাকা বছরে ওটার উপরে ব্যাংকে কাউন্ট নিয়েছে হয় না। আগে ছিল যেটা 60,000 টাকা, 1,20,000। তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আনলিমিটেড, এখানে আনলিমিটেড করে দিয়েছে, আগে থেকেই ছিল। তো এই এমনকি আমরা এই ট্যাক্স রেয়াত পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো অপশন চুজ আছে, যেমন হচ্ছে আপনি শেয়ার অবস্থা খুব একটা ভালো বাজার, কারণ শেয়ার বিজনেস অনেক বিভিন্ন, সেক্ষেত্রে আপনার ওখান থেকে অনেকে ফিরে চলে আসছে, তাহলে তাকে তো রেয়াত পেতেই হবে। তাহলে সেক্ষেত্রে বেস্ট সলিউশন বা বেস্ট চুজটা কি হতে পারে, সেটা হতে পারে ইন্স্যুরেন্স, যেখানে আমি আরেকটা জিনিস আপনাকে একটু বলে রাখি, আমরা যারা টাকা জমাতে চাই, জিনিসটা শুনলে আপনি অন্যরকম ভাবতেন হয়তো বা, কিন্তু জিনিসটা বাস্তব।
সেটা হচ্ছে আমরা যারা চাই আমি টাকা জমাতে চাই, আচ্ছা তাহলে আমাদের অবশ্যই ইন্স্যুরেন্স নিতে হবে। আচ্ছা এটার কারণটা হচ্ছে এটাকে আমরা সেভিংস নয়, এটাকে ইনফোর্স সেভিংস বলি। আচ্ছা ইনফোর্স সেভিংস মানে আমরা আপনাকে জোর করে টাকা জমাবো, আপনার টাকাটা জমবে জোর করে, চাচ্ছেন না দিতে, আমরা আপনাকে কাউন্সিলিং করছি, দেখেন স্যার আপনার এত বছর পরে এই টাকাটা আপনার লাইফের জন্য কাজে লাগবে, এবং এর সাথে সাথে আপনার লাইফের একটা সিকিউরিটিও থাকবে, কেন দেবেন না, আপনি দেন। তো এই যে আপনি আমার কাউন্সিলিংটা শুনছেন, আমরা আপনাকে ফোর্স করছি, আপনি চিন্তা করছেন, আসলে তো তাই, এরকম করতে করতে একটা পর্যায়ে একটা বিগ অ্যামাউন্ট তৈরি হয়। নর্মালি আপনি যদি দেখেন ব্যাংকিং চ্যানেলে কোনো ডিপোজিট ক্ষেত্রে আপনার মন চাইলেও আপনার ধরেন আগামীকালকে কোনো ছোট একটা বার্থডে প্রোগ্রাম আপনার ফ্রেন্ডের, যেখানে আপনার একটা ভালো গিফট দিতে হবে, আপনি ব্যাংকে গিয়ে বলছেন ভাই টাকাটা দেন, আবার আগামী মাসে আরেকটা ডিপোজিট করুন, খুব ইজিলি করা যায়, খুব ইজিলি ভাঙা যায়। যার কারণে ব্যাংক কখনো আপনার মানে সেভিংস করে সেভিংস যেটাকে বলা হচ্ছে আলটিমেট, আমি যে একটা রিটার্ন পাওয়ার যে ওই আনন্দটা খুব কম থাকে। ম্যাক্সিমাম চিন্তা করে এটা হচ্ছে আমার হচ্ছে বিপদ মুহূর্তে আমি ভেঙে নিয়ে চলে আসবে। তাহলে আমার আলটিমেটলি যে বিগ অ্যামাউন্ট যে জমানো, বা আমার একটা আলটিমেটলি যে আমি কিছু বড় কিছু করবো, সেটা যেন তো আমার ইনফোর্স সেভিংসটা বুঝছো। তাহলে ইন্স্যুরেন্স এমন একটা ফ্যাক্ট যেখানে আপনি ভাঙতে গেলে আপনাকে বলছি যে ইউ হ্যাভ টু পে সার্ভিস, সেটা হতে পারে সেখান থেকে 10% বা 20% কেটে রেখে দিচ্ছি, এটা কিন্তু আমাদের ফুলি যায় লাগে বিকজ অফ এত আমার কষ্টের দেওয়া টাকা আপনি কেটে রাখবেন। আচ্ছা ঠিক আছে, কতদিন পরে কাটবেন না, এতদিন পরে, আচ্ছা অ্যাটলিস্ট অতদিন আমি দিতে থাকি। দেওয়ার পর দেখা যায় এতগুলো টাকা জমার পরে তার একটা মায়া লেগে যায়। আবার এই দিক থেকে চিন্তা করতে গেলে আমার বিপদ হয়ে গেলে আমার ফ্যামিলি কি হবে, কারণ আমি ছাড়া তো আমার ফ্যামিলি কেউ নেই। তখন দেখা যাচ্ছে ওই মায়ায় ওই দরদ সবকিছু মিলিয়ে একটা চমৎকার একটা অ্যামাউন্ট তার জমা হয়ে যায়। নর্মালি আমি যদি আমার উদাহরণ দিই, আমারও সেম হচ্ছে, আমি কখনো ব্যাংকে এরকম জমাতে পারিনি, বাট ইন্স্যুরেন্সে এসে আমার দীর্ঘ 9-10 বছর ধরে টাকাটা জমছে। অ্যাকাউন্ট চেক করলেই, আমি যখন অ্যাকাউন্ট চেক করি তখন আমার একটা ভালো ফিগারটা দেখলে ভালো লাগে। রাইট। সাবির ভাই, আরেকটা জিনিস যেটা কিনা আমাদের তো প্রচুর প্রবাসীরা ভাইরা এই কাজটা করতে চায়, হ্যাঁ, কারণ তারা ফরেন কালচার দেখে বড় হয়েছে, হ্যাঁ, তারা ওখানে দেখতেছে এবং বেনিফিট পাচ্ছে, তাই না? তো এরকম অনেকেই আছে যারা কিনা ধরুন দেশেও করতে চায়, কিন্তু থাকে বিদেশে, ওখানে কর্মরত বা বিজনেস করতেছে, হোয়াটএভার। তাদের কি জীবন বীমা তারা দেশে নাই কিন্তু করতে চাচ্ছে বিদেশে থাকে, এটা কি আপনাদের দ্বারা পসিবল কি? চমৎকার একটা কোশ্চেন বলেছেন, এবং কি খুবই বর্তমান সিচুয়েশনে এটি ভাবতে বিষয়। আমার কাছে প্রচুর কাজ। তো মজার ব্যাপার হচ্ছে ইন্স্যুরেন্স যদি আপনাকে করতেই হয়, তাহলে সেই ক্ষেত্রে দেশে থাকা অবস্থা আপনাকে করতে হবে। আমি দেশে থেকে চলে গেলাম, সুন্দর। আপনি দেশ থেকে আপনি অন্য দেশে চলে যাবেন, এই স্বাভাবিক। কর্মের জন্য তো আমরা পুরো যে কোনো জায়গায় আমি যেতে পারি। হ্যাঁ, হ্যাঁ। মজার ব্যাপার হচ্ছে ইন্স্যুরেন্স কাভারেজটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি এদেশে বলেছেন, সো হোয়াট, আপনি আমেরিকাতে মারা গেছেন, বা আপনি সৌদি আরবে হার্ট অ্যাটাক করছেন, কিংবা আপনি ইতালিতে গিয়ে ডিজাবল হয়ে গেছেন, কোনো সমস্যা নাই, আপনার কাভারেজ ভিডিটিকেই দেওয়া হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ডেফিনেটলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো দেশে হ্যাঁ, থাকবে। definitely. তাহলে সাবির ভাই, আমি যদি এখানে একটু অ্যাড করি, এটা হচ্ছে ন্যাচারাল ডেথে কভারেজ ভালো পাওয়া যায় নাকি অ্যাক্সিডেন্টাল ডেথে বেশি পায়? এই কথাটা উত্তর শুনলে তো আপনি একটু হাসি দেন, তাহলে মৃত্যুটা তাহলে স্বাভাবিক নয় অস্বাভাবিক হওয়াটাই ভালো না? কথাটা একটু মজার ছলেই বলছি কেন, কারণ আমরা যখন বলি যে স্বাভাবিক মৃত্যুতে আপনি 10 লাখ পাবেন, আর অস্বাভাবিক মৃত্যু যেটাকে আমরা অ্যাক্সিডেন্টাল বলি, সেক্ষেত্রে আপনি 30 লাখ টাকা পাবেন। ওখানে বলে যে মৃত্যুটা তাহলে অভিভোগ নাকি, মজার করে। আসলে ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে একটা মানুষের জন্য অ্যাক্সিডেন্টাল কোনো কেস ঘটে, তখন তার কিন্তু প্রিলিমিনারি কিছু চিকিৎসার ব্যাপার থাকে, হ্যাঁ, একটা আইসিইউ থাকতে হয়, অনেকদিন ধরে মেডিকেল প্রভাব হয়। প্রচুর পরিমাণে কিন্তু টাকা খরচের একটা অপশন থাকে। দ্যাটস ওয়াই এই মৃত্যুটাকে আমরা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যদি আমরা এখন দিয়ে থাকি, যেটাকে অস্বাভাবিক বা অ্যাক্সিডেন্টাল কোনো ডেথের ক্ষেত্রে আমরা সেটা 3 দিন দিয়ে থাকি। জেমস, আমাদের দর্শকরা কিন্তু এই জিনিসটা জানবো। তো Definitely. স্বাভাবিক মৃত্যুতে একরকম প্রিমিয়াম, আর অস্বাভাবিক মৃত্যুতে আরেক প্রিমিয়াম। সেখানে আপনাকে একটু বলে রাখি, রাইডার বলে একটা শব্দ আছে, সেটা হচ্ছে আমাদের অনেকগুলো অপশন থাকে, আপনি কি কি নেবেন। বেসিক ইন্স্যুরেন্স আছে, যে ইন্স্যুরেন্স করলে আপনি মারা গেলেন, একটা টাকা পেলে আপনার ফ্যামিলি, বাট এটার সাথে সাথে রাইডার মানে প্রভাবক হিসেবে কিছু অপশন থাকে। আপনি কি হসপিটালাইজ হয়ে কোনো ভর্তি চার্জ দিতে চান, আপনি কি অ্যাক্সিডেন্টাল কোনো কাভারেজের জন্য দ্বিগুণ টাকা পেতে চান বা একগুণ পেতে চান, বা আপনি কোনো দেখা যাচ্ছে কোনো রোগের কাভারেজের জন্য এত কোটি বা এত লক্ষ টাকা পেতে চান, তাহলে সেই অপশনগুলো ক্লিক করবেন, সেটা অনুযায়ী আপনাকে একটা চার্জ দিতে হবে। ধরেন 5 টাকার বিনিময়ে আমি 5,000 টাকার একটা অপশন রেডি রাখি। এখন এই 5 টাকা আপনার একটা কাভারেজ ফান্ডে জমা হলো, সেই কাভারেজ ফান্ডটা যদি হয় আপনার হয়তো 5 টাকা, কিন্তু সারা বাংলাদেশের
লক্ষ লক্ষ ইন্স্যুরেন্স হোল্ডার আছে, যাদের এই টাকাটা একসাথে হয়ে এখানে কোটি টাকা। তো এট এ টাইমে সবাই একসাথে অসুস্থ হচ্ছে না, এখানে দেখা যাচ্ছে 10 জন বা 5 জন বা 500 জনের হচ্ছে। সবকিছু মিলিয়ে যখন এই 500 লক্ষ জনতা 10 জনকে চিকিৎসা সেবার জন্য, তারাও কিন্তু এগ্রি, ওকে ফাইন, আমার তো অসুস্থতা না, আমি তো সুস্থ আছি, ওই ভাই অসুস্থ, তাকে একটু সেবা দেন, তখন সবাই মিলে আমরা ওকে সুস্থ করছি। এটা স্বাভাবিক ডায়লগ থেকে প্রত্যেকটা মুসলিম বলে মুসলিমদের সবাই থাকা উচিত, করা উচিত, চিন্তাটা করা উচিত। কারণ আমি যদি মনে করি, আমি একটা উদাহরণ শুরু করে দিই আপনাদের, সেটা হচ্ছে যে আমরা ধরেন 3 বন্ধু, হ্যাঁ, 3জনই সেম লেভেলে ইনকাম করছি, বা কোনো একটা কারণে, সেটা ন্যাচারালি ইনন্যাচারালি যে কোনো একটা কারণে আমাদের যে কোনো একটা ডিসএবিলিটি বা মৃত্যু হতে পারে, বলে আমরা কিন্তু একই স্ট্যাটাসে চলাফেরা করছি, একই ইনকাম করছি, ফ্যামিলিকে ভালো রাখছি, সবার স্বপ্ন কিন্তু একরকমই। আমি যদি এ ধরনের একটা কেসে পড়ে যাই, তাহলে ডেফিনেটলি আমার ফ্যামিলি কিন্তু সেখানে বড় কোনো ক্ষতিগ্রস্ত হবে। তখন দেখবেন যে আমার এই ফ্যামিলি কিন্তু ওই ঢাকা শহরের ওই ফ্ল্যাটে থাকতে পারছে না। কেন পারছে না? আপনারা তো আছেন। কারণ পারছেন না, এই কারণে আপনাদের নিজেদের পার্সোনাল ফ্যামিলি আছে। চাইলে আপনার আমার ফ্যামিলিকে সারা জীবন আপনারা চালাতে পারবেন না। তো সো আপনারা হয়তো আফসোসের জায়গায় থাকবেন, কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্টের জায়গায় বলে যে নরমালি সর্বনিম্ন কত টাকা প্রিমিয়াম? আমাদের আসলে প্রিমিয়াম 1000 থেকে শুরু হয়। তার মানে আমি যদি ধরি সে ফর এক্সাম্পল যে একজন রিক্সাওয়ালা কিন্তু ইন্স্যুরেন্স করতে হবে। একজন দিনমজুরও করতে পারতেছে। ইন্স্যুরেন্স নলেজটা হচ্ছে এখানে ফ্যাক্ট। যেই লেভেলের ইস্যু 1000 টাকা, 1000 টাকা, দেখবেন যে একটা দিনমজুর তারও কিন্তু মাসে 30 টাকা। কিন্তু ইন্স্যুরেন্সের যে নলেজটা, এই যে এই ইন্স্যুরেন্সের সচেতনতা, এডুকেশনটা এই জিনিসটা আসলে আসবে কোথা থেকে? আমাদের দেখবেন যে অনেক শিক্ষিত মানুষ যারা আছে, তারাও তো ইন্স্যুরেন্সটাকে এখন আমরা নাম শিখাচ্ছি। আমরা অনেকে বলছি বিদেশেরটা ভালো, আমাদের দেশেরটা ভালো না। আসলে ব্যাপারটা ওরকম কিছু না। বিদেশেরটাই দেশে কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব, যদি আমাদের চিন্তা ভাবনার পরিবর্তনটা আসে। যেমন আপনার থাকবে, তখন আপনার বাসায় কিন্তু যে দারোয়ান, সেও কিন্তু চিন্তা করবে যেখানে আপনার নাই, আমার নাই, সেখানে তো দারুণ। আমি একটা ইন্স্যুরেন্সে একটা আইডিয়া তৈরি করছিলাম, যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা যারা যখন ইন্টারের পর ভার্সিটি লেভেলে পড়াশোনা করে, আমরা যদি ইন্টার পাস করার পর থেকে টেকের ভাতা ইন্স্যুরেন্স চালু করি, এই যে 4 বছর সে পড়াশোনা করবে, 4 বছর পর সে যদি চাকরি পেয়ে যায়, তাহলে তার প্রিমিয়াম দেওয়া লাগবে না, ইন্স্যুরেন্স পেল না। আর যদি 4 বছর পর সে যদি চাকরি না পায়, তাহলে কিন্তু একটা বেকার ভাতা হিসাবে, ইন্স্যুরেন্স হিসাবে সে একটা প্রিমিয়াম পেয়ে যেতে। তার ফলে হলো কি, সে 4 বছর পড়াশোনা করার পর যদি 2 বছরও সে বেকার থাকে, এই প্রিমিয়াম দিয়ে সে কিন্তু বা তার পরিবার চলতে পারে। এটা কেমন হয় আইডিয়া? ওয়ান্ডারফুল আইডিয়া। অ্যাকচুয়ালি এই জিনিসটা কাজ করবে হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স অনলি ফর হেলথ সিস্টেম নিয়ে কাজ করবে, আর জেনারেল ইন্স্যুরেন্স এইসব পার্ট নিয়ে কাজ করবে। অবশ্যই আমরা যখন লাইফ ইন্স্যুরেন্সে সচেতন হব, লাইফ ইন্স্যুরেন্সটা কেন ইম্পর্টেন্ট বলছি বললাম তো, একটা দেশের মেরুদণ্ডটাকে দাঁড় করানোর জন্য ইন্স্যুরেন্স ডেফিনেটলি একটা ভালো ভূমিকা সলিউশন বলা যায়। যখন আমাদের ইন্স্যুরেন্সের সলিউশনটা চলে আসবে ভালোভাবে, তখন চিকিৎসা খাতে কিন্তু উন্নত হবে। প্রত্যেকটা মানুষ একটা ভালো চিকিৎসা নেওয়ার জন্য ভালো একটা জায়গায় যাবে। যেমন আমি একজন ইন্স্যুরেন্স হোল্ডার, আমার যখন কোনো প্রবলেম হবে, আমি কিন্তু টাকা দিতে তাকাবো না, আমি তাকাবো হচ্ছে ভালো চিকিৎসা দিয়ে, আমি ভালো ডক্টরকে সার্চ করবো, ভালো একটা হসপিটালকে সার্চ করবো। আর যখন আমার কাছে টাকা থাকবে না, তখন আমি কিন্তু কি করবো, আমি একটা ভালো প্রতিষ্ঠানে গিয়ে আমি কান্নাকাটি করলাম, সেখানে আমার ভালো চিকিৎসা দেওয়ার অপশন নাই, কারণ তাদের তো একটা কস্টিং আছে। তারা কয়জনকে আসলে বিনা পয়সায় চিকিৎসা দেবে? যখন না দেয়, তাহলে দেখা যাচ্ছে ভায়োলেন্স হচ্ছে, প্রবলেম হচ্ছে সমাজে। এই ধরনের প্রবলেম গুলো ডে বাই ডে বাড়তে থাকবে যদি ইন্স্যুরেন্স আমাদের ডেভেলপ না হয়। সাব্বির ভাই, আমি সাব্বির ভাইকে একটা কোশ্চেন করতে চাই, আমার দিক থেকে শেষ। সেটা হলো হচ্ছে যে অর্গানের উপরে বা হাতের উপরে, সে ধরেন হাত পা বা বিভিন্ন ধরনের মানুষের যে অর্গান আছে, চোখ, যারা ফ্যাক্টরিতে কাজ করে, এই ধরনের কোন ইন্স্যুরেন্স নিয়ে আপনারা কাজ করেন কিনা? যে সে ধরুন একজন ফ্যাক্টরিতে কাজ করে, ওখানে মাছ কাটার কাজ করে, যে ফ্রিজিং মাছ গুলো প্যাকেজিং করতেছে, তো ওখানে অনেক ধারালো রোটেট করে, রাইট? তো কোনো কারণে তার হাত কেটে গেল, হতেই পারে। তো ও হাতের জন্য ধরেন প্রিমিয়াম করলো, বা আপনাদের লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে এটা পড়ে কিনা, বা আপনার এরকম সাপোর্ট দেন কিনা যারা ফ্যাক্টরিতে কাজ করে? হ্যাঁ, ধন্যবাদ। ভালো একটা কোশ্চেন করেছেন আপনি। আঙ্গুল, হ্যান্ড, প্রতিটার একটা অর্গান আলাদাভাবে উল্লেখ করা আছে।
কোন কোন পলিসিতে তারা কত কত টাকা দেবে। হুম। জাস্ট ওদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা আসলে জানাতে পারবেন আসলে ওয়ান্ডারফুল, এইভাবে ওয়ান্ডারফুল, চোখের জন্য আছে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, এইসব ব্যাপারগুলো ওখানে একদম পুরো আলাদা ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। ফ্যান্টাস্টিক। সাব্বির ভাই, আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের উদ্দেশ্যে যদি সাবির ভাই কিছু আহ, বলেন। দর্শকের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা ইন্স্যুরেন্স সম্পর্কে নলেজ নিন, ইন্স্যুরেন্স সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার করুন। যেহেতু আইডিআরএ বাংলাদেশে যে ইন্স্যুরেন্স যে অথরিটি আছে, ওনারা এখন চমৎকার ভাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরটাকে ডেভেলপ করার জন্য। সেহেতু আমাদের ইন্স্যুরেন্সে এখন আগে যেটা শুনতাম আমরা টাকা নিয়ে ঝামেলা করা, কমিটমেন্ট রক্ষা না করা, যেসব ব্যাপারগুলো এখন আর অনেকটাই কমে গেছে। তারপরেও যে আমরা বলবো যে একদম আমরা ক্লিয়ার হয়ে গেছি, আমরা এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড হয়ে গেছি, সেটা বলবো না। কিন্তু এই ক্ষেত্রে গ্রাহকের দায়িত্বটা সবার আগে। যেহেতু আমি ইন্স্যুরেন্সটা করেছি, এই ইন্স্যুরেন্সটা কিভাবে আমি কন্টিনিউ করব, কিভাবে এটা আমি বুঝে নিব, এই এতটুকু জ্ঞান বা এতটুকু সিস্টেমটা আপনারা অ্যাডপ্ট করবেন। এটা যদি আপনারা বুঝে নিতে পারেন, তাহলে ইন্স্যুরেন্সের টাকা, যে অনেকে বলেন আমার টাকা মেরে দিয়েছে, গ্রাহকের টাকা মেরে দেওয়া অনেকগুলো গল্প আমরা জি, শুনে জি, থাকি। সেটা হচ্ছে লেনদেনের ব্যাপারটা। লেনদেনটা যদি আপনি অনলাইনে না করে যদি কারো হাতে লেনদেন করেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। এবং কি জি। আপনি যতই আপডেট হন না কেন, আর দেশ যতই উন্নত হোক না কেন, আপনার আমার অবহেলার কারণে এই ধরনের কেস সারা জীবনই চলতে থাকে। তো ইন্স্যুরেন্সের বড় একটা ব্যাপার হচ্ছে ইন্স্যুরেন্সটা বুঝে করা, আমি আসলে কোথায় কি যাচ্ছি, কি করছি, এবং কি আমার এটা পেতে হলে কি কি ধরনের সুযোগ সুবিধা নিতে হবে বা আমাকে শিখতে হবে, ওই কিছু এবিসি নলেজ আপনারা নিলে আমার মনে হয় ইন্স্যুরেন্সের ঝামেলাটা তখন থাকবে না। তো আমি আশা করবো আপনারা ইন্স্যুরেন্স সম্পর্কে ভালো নলেজ নেন এবং যে মানুষকে সচেতন করেন। ইন্স্যুরেন্স আসলে লাইফের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ভেরি নাইস, ভেরি নাইস। ধন্যবাদ ভাইয়াকে আমাদেরকে সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য। দর্শক, আশা করি আমাদের এই এপিসোডটা আপনাদের খুব ভালো লেগেছে। আমি তানভীর আছি, নেক্সট আরেকটা সুন্দর এরকম কাউকে আমরা আনবো, যেখান থেকে আমরা বেশ নেক্সট অনুষ্ঠানে next অনুষ্ঠানে আপনারা আমাদের লিখতে পারেন যে আপনারা আসলে দেখতে পারেন কোন টপিক নিয়ে আপনারা চাচ্ছেন, সেই সেক্টরের কাউকে না কাউকে আমরা আনবো, যাতে করে আপনারা এডুকেটেড হইতে পারেন, আমাদের লাইফটাকে বেটার করতে পারি। তানভীর, আমি নেক্সট এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আরেকটু বলে রাখি, আজকে আমাদের এই অনুষ্ঠানটার স্পন্সর এনআইবি সফট। সো এনআইবি সফট কেও ধন্যবাদ। ধন্যবাদ। এবং তানভীর, আমরা সবাই তো আছি, এবং ফাইন্ড মাই প্রপার্টিজ আমাদের জন্য দোয়া করবেন।